গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু তাদেরকে দিয়ে অন্যায় কাজ করা হচ্ছে। এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্যই তো নতুন একটা সরকারের দরকার। এই সেই সরকার, যে সরকার এই পক্ষপাতিত্বমূলক কাজ করবে না, যে সরকার সংবিধানকে মান্যতা দিয়ে চলবে, যে সরকার ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। কে বিরোধী কে শাসনে বড় কথা নয়, যার ডেমোক্রেটিক রাইট আছে সঠিকভাবে এক্সারসাইজ করার, সেই সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে, সেই সরকারকে আমরা আনতে চাইছি। যে সরকার আগামী দিনে এই হসপিটালগুলোতে সরকারি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করবে, যে সরকারি স্কুলগুলোতে টিচার দেওয়ার ব্যবস্থা করবে, যে সরকার এই বেকারত্বের হার কমাবে, যে সরকার মানুষের মাসিক গড়াই বাড়ানোর চেষ্টা করবে, যে সরকার সম্প্রীতির বার্তা বহন করবে, যে সরকার ঐক্যের বার্তা বহন করবে, যেই সরকারের আমলে কোনো সাম্প্রদায়িক শক্তি বাংলায় মাথাচাড়া দিতে পারবে না, সেই সরকার সেই সিস্টেম আনার চেষ্টা করছে। আর এই সিস্টেম আনতে গেলে নানা বাধার বিপত্তির সম্মুখীন হচ্ছে। তবে এই বাধার সম্মুখীন হয়ে আমি এক মানুষের কথা মনে পড়ে যায়, স্বামী বিবেকানন্দজির সেই মহান উক্তিটা আমি আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সারাদিন চলার পথে যদি কোনো বাধার না সম্মুখীন হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। এত জায়গায় প্রোগ্রাম করছি, যদি কোনো জায়গায় বাধা না পাই, তাহলে নওশাদ সিদ্দিকীর অধিকার সভাটা ঠিকঠাক হচ্ছে না। তাই স্বামীজির ওই বাণী দিয়ে আজকে আমরা প্রমাণ করে যাচ্ছি এখানে যে সত্যি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চলার পথ সঠিক, সেই জন্যই বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই আমরা স্বামী বিবেকানন্দজির সম্পর্কে কারো নেগেটিভ কিছু আছে নাকি গো? কেউ বলতে পারবে? সবাই পজিটিভ। তা তিনার একটা মূল্যবান বাণী কি, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। আজকে আমাদেরকে যে জায়গায় বাধা দিয়ে করতে দিল না, এটা দ্বারা অপমানিত হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মধ্যমগ্রাম বিধানসভা কমিটি সঠিক পথে আছে। তার বাণী তো প্রমাণ করে দিচ্ছে আমাদেরকে। তবে বন্ধুগণ, একটু আমি জানিয়ে দিতে চাই আপনাদের, আমরা কিন্তু গান্ধীজিকেও জানি, নেতাজিকেও জানি। আমরা গান্ধীজির পথ অনুসরণ করছি মানে এটা নয় যে নেতাজির বাণীটাকে আমরা ভুলে যাচ্ছি। বুঝতে পারছেন আমি কি বলছি? যাদের বোঝার এটা বুঝে নেন, এটা বেশি খুলে বলা যাবে না। তাই বন্ধুগণ, পথ চলতি রাস্তা সাবধানে গাড়িগুলো পার হচ্ছে, ওদের না অসুবিধা হয় সেটা দেখব। বন্ধুগণ, আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। দুটো সরকারের দুটো নোংরামি বলে আমি শেষ করে দেব। কেন্দ্রের বিজেপি সরকার বলছে 2014 সালের আগে কি বলেছিল, হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুকে বাঁচাতে হবে, আমাকে ভোট দাও। 2011 সালের আগে বর্তমান রাজ্য সরকার কি বলেছিল, যে মুসলমান বিপদে আছে, বিপদ থেকে বাঁচাতে চাইলে আমাকে ভোট দাও। কিন্তু দুই সরকারই, কি কেন্দ্রের বিজেপি সরকার কি রাজ্যের তৃণমূলের সরকার, কে না হিন্দুর ভালো করেছে নাই মুসলমানের ভালো করেছে, কিছু তোলাবাজি নেতাদের পকেট ভরতে সহযোগিতা করেছে। এর বাইরে সাধারণ হিন্দু বা মুসলমানের উপকার কেন্দ্রের সরকার, রাজ্য সরকার করেনি। আপনারা জানেন ক্ষুধার সূচকে ভারতবর্ষ মহান দেশ আমাদের 101 নম্বর 2 নম্বর র্যাঙ্কে চলে গিয়েছে। 123টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে ভাবতে পেরেছেন এত ক্ষুধার সংখ্যা বেড়ে গিয়েছে দেশে, পিছুতে সেঞ্চুরি পার করে দিয়েছে। কিন্তু যখন 2014 সাল ছিল, তখন এটা ছিল 64তে। সারা পৃথিবী জুড়ে সমীক্ষা চালিয়ে 64 র্যাঙ্ক সম্ভবত ছিল, এখন সেটা প্রায় ডবল হয়ে গেল। আপনারা বলুন, হিন্দুকে বাঁচাতে এসেছে? আমি প্রশ্ন করি যে ক্ষুধার সূচকে 102-এ চলে গিয়েছে। 100 জন ক্ষুধার্ত যদি রাত্রে না খেয়ে ঘুমায়, 100 জন ক্ষুধার্ত মানুষের মধ্যে জনসংখ্যার অনুপাতে 14 জন কিন্তু মুসলমান, 86 জন কিন্তু মুসলিম নয়। একটু ভাবার চেষ্টা করুন, এত ক্ষুধার সংখ্যা বাড়ছে এই মোদির আমলে, এই কেন্দ্রের বিজেপির আমলে।
100 জন মানুষ যদি না খেয়ে রাত্রে ঘুমায়, সেই ঘুমানোর সংখ্যাতে 86 জন আমার হিন্দু সমাজের মানুষ। এই মোদির আমলে ওই র্যাঙ্ক বেড়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এই হিন্দুকে বাঁচাতে এসেছে। আসুন পশ্চিম বাংলায় ফিরে আসি। মুসলমানকে 2011 সালের আগে বাঁচাবার গল্প শুনিয়েছিল মুসলিম সমাজ। তৃণমূলের ফাঁদে পা দিয়ে তার আরেকটু বেটার জীবন যাপন করার জন্য তৃণমূলের ফাঁদে পা দিয়েছিল, ভোট দিয়েছিল। এখন কি দেখতে পাচ্ছেন এখানে? বলুন আপনারা, আপনাদের দুরবস্থা দেখুন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আপনারা ক্রমশ তলিয়ে পিছন দিকে চলে যাচ্ছে। ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে, এই সার্টিফিকেটে কোনো কাজে আসবে না। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে চরমভাবে বোকা বানিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কদিন আগে যে মেসি যুব ভারতী স্টেডিয়ামে যে মেসিকে আশাকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল, গোলমালের ভাই পক্ষে আমি নয়, এটা হওয়া উচিত নয় আমি মনে করি। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, হাতে টিকিট ছিল, টাকা দিয়ে টিকিট কাটলো, মাঠে গেল, বৈধ কাগজপত্র থাকার পরও মেসিকে যেমন দেখতে পেল না, বর্তমান রাজ্য সরকার পশ্চিম বাংলার মুসলমানকে ওই ধরনের বোকা বানিয়ে রেখেছে ওবিসির নামে। ওবিসি সার্টিফিকেট থাকবে, ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানের কোনো উপকার হবে না। মেসিকে দেখতে যাওয়ার টিকিট আছে, টিকিট কাটলো, মেসিকে যেমন দেখতে পাওয়া গেল না, রাজ্য সরকার নতুন ওবিসি বানিয়ে ঠিক মুসলমানদের সাথে ওই বিচারিতা করছে। ওবিসি সার্টিফিকেট থাকবে, এর থেকে কোনো উপকার মুসলমানে আসবে না। তাই বন্ধুগণ, 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে সব থেকে বেশি গাড্ডায় ফেলেছে স্বাধীনতার পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার। আর এখানে মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল 2011 সালের আগে যে ডায়লগ দিয়েছিল, ক্ষমতায় আসার পরে এই 14 বছরে যা ক্ষতি মুসলমান সমাজের হয়েছে স্বাধীনতার পর থেকে 2011 সালে অত ক্ষতি মুসলমানদের হয়নি। তাই দুইটি দলই কিন্তু ধর্মের নামে ভোটছে, সেই ধর্মের মানুষদেরকে এরা ক্ষতি করছে। তাই সময় এসেছে ধর্মের নামে ভোট বন্ধ করো, কর্মের নামে ভোট দিতে হবে, কাজের নামে ভোট দিতে হবে। এই আওয়াজ আমাদের তুলতে হবে, বেকারত্ব কমাতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ তুলে দিতে হবে। এর নামে নতুন সরকার আনতে হবে। এখান থেকে নয়, পশ্চিম বাংলা থেকে নয়, ভারতবর্ষের কথা বলছি। তথ্য তুলে দেখুন, শুধু কোম্পানি পশ্চিম বাংলা থেকে কিছু বন্ধ হয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, আবার দেশের মধ্যে অনেক ছোটখাটো কোম্পানি যে বন্ধ হয়ে যাচ্ছে। যে ছাঁটাইগুলো হচ্ছে, এলাকার মানুষ সাফার করছে, এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য, যারা ধর্মের নামে ভোট চাইতে আসে তাদেরকে বর্জন করুন, তাদেরকে একটি ভোটও দেবেন না। ভোট চাইবে যারা ভোট, তাদেরকে ভোট দিন। যে শিক্ষা নিয়ে কথা বলবে, যে স্বাস্থ্য নিয়ে কথা বলবে, যে শ্রমজীবী মানুষের কথা বলবে, যে মানুষের হয়ে থাকবে, মানুষের দুরবস্থার ঘুচানোর কথা বলবে, তাদের পাশে থাকার চেষ্টা করুন, তাদেরকে জয়ী করুন। অন্যথায় ধর্মের নামে ভোট চাইলে, যে ধর্মের উপকার করতে চাইয়ার নামে ভোট চেয়েছে, সেই ধর্মই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন বোঝানো হচ্ছে মুসলমান বিপদে আছে, বোঝানো হচ্ছে হিন্দু বিপদে আছে। আমি বলছি, আরে মশাই, হিন্দু মুসলমান রাখুন, এখন মানুষ বিপদে আছে। মানুষকে উদ্ধার করতে গেলে মানুষই লাগবে। তাই আমাদের মানুষের মতো একটা সরকার তৈরি করতে হবে, অমানুষের মতো সরকার আমার লাগবে না। নাটক চলছে। যুব ভারতী যে ঘটনা ঘটেছে, আজকে দেখছিলাম আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছে। পদত্যাগটা মমতা ব্যানার্জি গ্রহণ করে আবার ওনাকে অব্যাহতি দিলেন। উফ, কত মহান মুখ্যমন্ত্রী আমাদের! হ্যাঁ, চোরেদের রানী। আমি এসব কথা বলি না, বলতে বাধ্য হচ্ছি। 2 মাস 3 মাস বাকি ভোটা, নিজের স্বচ্ছ ইমেজ দেখাচ্ছে। 3 মাস বাকি তো স্বচ্ছ ইমেজ, উনি কত ভালো। এই আপনার দলের চোরেরা চুরি করার জন্য প্রাইমারি স্কুলের 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা আমরা ভুলে যাচ্ছি না। এই চুরিতে আপনার পরিবারের নাম জড়িয়ে আছে, ত্যায্য পুত্র করে দেখান, তাহলে জানবো হ্যাঁ সত্যিকারের কথা। আপনার দলের চোরেরা এই পৌরসভাকে লুটে খাচ্ছে, আপনার দলের চোরেরা আবাস যোজনা থেকে লুটপাট করছে, আপনার দলের চোরেরা বিধবা ভাতা থেকে কাটিং করছে, আপনার দলের
বার করলেন না? 2 মাস 3 মাস বাকি আছে ভোটের, ওই জন্য স্বচ্ছ ভাবমূর্তি আনতে চাইছেন মাননীয়া। পাবলিক অত বোকা নয়, বুঝে নিয়েছে যত চুরি হচ্ছে মূল হোতাটা কে গো, একটু বলুন না। আমি বলছি না, কেস কিন্তু আপনারা খাবেন। আমি আপনাদের কথা সবকে যুক্তি দিয়ে দিচ্ছি। কদিন আগে দেখছিলাম আমাদের চিড়িয়াখানা, আলিপুরে চিড়িয়াখানা আছে না, চিড়িয়াখানায় সিংহ শাবক হয়েছে, সিংহের বাচ্চা হয়েছে। ওখানে লিখছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওই সিংহের বাচ্চা হয়েছে। আমার রাজ্যে যে চুরিগুলো হচ্ছে নিশ্চিতভাবে বিশ্বজিৎদার অনুপ্রেরণায় হয়নি, হচ্ছে কার অনুপ্রেরণায়? আচ্ছা, আপনারা ভুলে গিয়েছেন গত 2 বছর আগে মাল বিধানসভায় মাল বাজারে দুর্গা পুজোর পরে যখন ওটাকে কি বলে বিসর্জনের সময় হড়পা বানিয়ে এসে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, মনে আছে? সেটাও সরকারের ভুল ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে, মনে আছে তো নাকি? তারপরে শোক সভা করেছিল। তাও বলে দিচ্ছি, ইটাহার বিধানসভায় শোক সভা করেছিল ওই মানুষগুলোর স্মরণে। ওইখানেও লেখা ছিল মাননীয়ার অনুপ্রেরণায়, ওনার নাম নিয়ে অনুপ্রেরণায় শোক সভা করতে গেলেও যদি মাননীয়ার অনুপ্রেরণা লাগে, তাহলে মাননীয়া টিকিটগুলো যারা চুরি করলো, টিকিটের টাকা যারা মেরে দিল, এখানে কার অনুপ্রেরণা লাগছে? যদি মমতা ব্যানার্জি সত্যিকারের সৎ সাহস থাকে, যদি উনি সত্যিকারের সৎ হয়ে থাকে, তাহলে অরূপ বিশ্বাসকে ধরে জেলের মধ্যে ভরে দেয়, তাহলে জানবো। আর একটা কথা, যদি উনার সৎ সাহস থাকে, তাহলে যারা গরিব মানুষ 2-4 টাকা জমিয়ে টিকিট কিনেছিল, আপনারা, আমি গতকাল কয়েকদিন আগে একজনের সাথে পরিচয় হলো, গতকালকেই পরিচয় হলো। ছেলেটি এয়ারপোর্টে একটা কন্ট্রাকচুয়াল জব করে, সেই ছেলেটিও দেখতে গিয়েছিল আপনার কি বলে একে মেসিকে। ও 6,000 টাকা না 5,000 টাকার টিকিট কেটে বললো, ভাইজান আমিও এই অল্প মাইনে চাকরি করি, কিন্তু আমার স্বপ্নের রাজকুমার মেসি এসেছে, আমি দেখতে গিয়েছি, আমাদেরও দেখা হলো না। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এই ইনসিডেন্টটাকে তিনি ঘৃণার চোখে রাখেন, তাহলে প্রথম কাজ হবে অরূপ বিশ্বাসকে ধরে জেলের মধ্যে ভরে দিন। কারণ ওইখানে ওই যে তালগোল পেকেছে অন্যতম কাণ্ডারি উনি। দ্বিতীয় হচ্ছে যারা টিকিট কেটে গিয়েছিল, সেই সমস্ত প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। 3 নম্বর হচ্ছে, এই অরূপ বিশ্বাসের বিশৃঙ্খলার জন্যই ওই ঘটনাটা ঘটেছে। অরূপ বিশ্বাসের বিশৃঙ্খলার জন্য যে এই ঘটনাটা ঘটেছে, শুনলাম 10 কোটি টাকার মতো প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো এখানেও কাটমানি আছে, এগুলো বেরিয়ে বলেছে। যাক, যেই ক্ষতিটা হয়েছে এদের ধার থেকে আদায় করুন, তাহলে তো জানবো মাননীয় সত্যিকারের অর্থে আপনি করছেন। তারপরেও বলছি, এত করলেও আমি ভরসা করতে পারবো না, কারণ আর কদিন বাকি। কি করতে হবে এখন? মন পেতে হবে, ভালোবাসা নিতে হবে, আস্থা ফিরিয়ে আনতে হবে। সেই জন্যই মাননীয় পদত্যাগ পত্র গ্রহণ করলেন। গ্রহণের আগে তো আপনার বহিষ্কার করা দরকার ছিল, গ্রহণ করার আগেই তো আপনার দরকার ছিল বহিষ্কার করে দেওয়া, দল থেকে বার করে দেওয়া। সে কাজ আপনি করলেন না। ভালো করে 2 দিন ধরে একটা যুক্তি করে নিলেন যে বাংলার মানুষ তো খেপে গিয়েছে, বাংলার মানুষ তো রেগে গিয়েছে, রাগটাকে কিভাবে কমাবো? অরূপ, তুমি একটা নাটক করে চিঠি লেখো আমাকে, আর আমিও নাটক করে তোমারটা আমি গ্রহণ করছি। আর তো 3 মাস 4 মাস বাকি আছে, তুমি আর চাপ নিও না। আবার তোমাকে আমি এই 3 মাস 4 মাস তুমি চুপচাপ থেকে যাও। তারপরেও বলছি, ওখানে অনেক ভুল বানান হয়েছে। যাক, বানানে আমি যাব না, আমারও পেন দিলে পেন ভেঙে যাবে, আমি সঠিক বানান করতে পারি না। যাক, বানানে আমি যাব না। কিন্তু শুধু স্পোর্টস নয়, শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট নয়, ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। তাহলে শুধু স্পোর্ট ক্রীড়া দপ্তর লিখেছে, এখানেও ইচ্ছাকৃতভাবে ভুল করে রেখেছে, যাতে পরবর্তীতে যদি রিজয়নিং এর ব্যবস্থা থাকে।
তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে ওনারা ইচ্ছাকৃতভাবে আবার নতুন নাটক শুরু করছে। আমি তো বলেছি তৃণমূল কংগ্রেস পারে এরকম একটা ভালো কাজের নাম বলুন, ভালোভাবে পেরেছে এরকম একটা কাজ আছে বলতে পারবেন? যেটা তাও ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা একটাও ভালো কাজ করতে পারে না, আর এদের একটাও ভালো কাজ হবে না ভোট চুরি ছাড়া। আমি দেখছিলাম, তুমি মনে ভিডিও করেছিলে, আরে বাবা, যে রাস্তার উন্নয়নের নামে যে হাজার হাজার কোটি টাকা আসছে, সেই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না, শিডিউল ঠিকঠাক হচ্ছে না। আমি জনগণকে বলবো, সরকারি কোনো কাজ হলে আপনাদের দেখার অধিকার আছে। আজকের পর থেকে কোনো সরকারি কাজ হলে শালীনতা বজায় রাখবেন, ভাষা ঠিক রাখবেন, কটু ভাষায় কথা বলবেন না। ওখানে যারা কাজ করছে তাদেরকে বলবেন কাজের শিডিউল দেন। কাজের শিডিউল মিন্স এখানে লেখা থাকবে কত ফুট ঢালাই হচ্ছে, কত ইঞ্চি, কত চওড়া, কত লম্বা। এরকম হতে পারে 6 ফুটের রাস্তাকে 5.5 ফুট করে দিল। 100 মিটার থেকে যদি হাফ ফুট করে 100 মিটার মানে বুঝতে পেরেছেন? বলা আছে রড দিবার কথা, ঢালায় বিনা রডে চালিয়ে দিল। তাই আপনাদের বলবো শিডিউলটা দেখবেন আপনারা, কাজের শিডিউল দেখে বাস্তবের সাথে মিলিয়ে নেবেন। কারো কথা শোনার দরকার নাই। আপনি রাজা, আমি রাজা, এই রাজার দেশে। এটা মনে রাখবেন। ও মন্ত্রী হয়ে গিয়েছে, ও কাউন্সিলর হয়ে গিয়েছে মানে ওর দর বেড়ে গেছে, এটা নয়। আপনি ভোট দিয়ে মন্ত্রী কাউন্সিলর বানিয়েছে, আপনি ভোট দেবেন না, কুকুরের দিকে তাকাবেন না। সুতরাং এটা মাথায় রাখবেন। কোন সরকারি কাজ হলে যাবেন, গিয়ে শিডিউলটা চাইবেন, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে নাকি দেখবেন। যদি শিডিউল অনুযায়ী কাজ না হয়, মহিলা পুরুষ নির্বিশেষে এসে ভিডিও করবেন, বলবেন কাজ বন্ধ করো। কারণ যে টাকার কাজ হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক টাকা থেকে দিচ্ছে না। আপনার এমপি মোটা টাকা সাম্মানিক ভাতা পায়, প্রায় 5 লাখ টাকার কাছাকাছি, তিনি সেই টাকাই দিচ্ছেন না। দিচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের টাকা থেকে কাজটা হচ্ছে। আপনাকে আমাকেও কাজটা বুঝে নিতে হবে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য হচ্ছে সরকারি কোনো কাজ হলে কাজটা কিন্তু আপনাকে আমাকে বুঝে নিতে হবে। অ্যাজ পার শিডিউল হচ্ছে কি হচ্ছে না, না হলে কাজ বন্ধ করে দেবেন। পুলিশ প্রশাসন আদালত কি হবে তার জন্য উকিল সাহেব আছে। আপনাদের অবজারভার এখন উকিল আছে তো নাকি? হ্যাঁ, উকিল সাহেব বুঝে নেবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা বলে রেখে দেবো। আমি একটা কথা, এই একটা বিষয় চর্চা করে রেখে দেবো। ওয়াকাফ সংশোধনী আইন পার্লামেন্টে পাশ হয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল। সেটাকে রোধ করার জন্য রাস্তা কোথায়? সুপ্রিম কোর্ট, তাই তো? আমি ভাঙড়ের বিধায়ক, তো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সারা রাজ্যের বিধায়কের কাজ করছি কি করছি না? আমি সুপ্রিম কোর্টে ছুটে চলে গেলাম। আমার মাইনে কত? 1,21,000 টাকা। সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে সুপ্রিম কোর্টে কম করে মামলা করতে কত খরচ লাগে জানেন তো আপনারা? আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন, আপনার এমপির কাছ থেকে আপনি আশা করেন একটা মামলা করুক? এই বলেন, আপনার এমপি মামলা করেছে? আজকের পর থেকে যদি কোনো সময় এসে কেউ কথা বলে, এমপির হয়ে যদি কেউ চাটুকারিতা করে, এমপির হয়ে যদি ওকালতি করে, একথা উত্তর দেবেন এমপি দিল্লি যাচ্ছে, দিল্লি আসছে, ওখান থেকে না হলে 1 মাসের মাইনে সুপ্রিম কোর্টে দিয়ে মামলা করতে পারত। 1 মাসের মাইনের টাকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিতে পারত। বারাসাতের সংখ্যালঘু মুসলমানের ভোট না পেলে এমপির সিটে বসতে পারত না। এখানকার সংখ্যালঘু মুসলমানরা যদি এখানে উনাই ভদ্র মহিলাকে যদি না ভোট দিত, মাসে তার 5 লাখ টাকার মাইনেও পেত না, এমপি সিটও তার নাম থাকতো না। তাহলে এখানকার মানুষের ভোটকে সম্মান দেওয়ার জন্য, সংখ্যালঘুদের রেকগনাইজ করার জন্য, সংবিধান বহির্ভূত যে আপনার সংশোধনীগুলো হয়েছে সেটাকে আটকানোর জন্য আপনার এমপি কি সুপ্রিম কোর্টে মামলা করেছে? এই আওয়াজ দেন। আজকের পর থেকে জবাব দেবেন তো নাকি? এমপি কে প্রশ্ন করবেন তো আপনারা যে আমার বিপদে আপনি কি আমার সাথ দিয়েছিলেন? আমার বিপদে আপনি কি সাথ দিয়েছিলেন? যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ
ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় আমরা ভেবেছিলাম আমাদের এমপি নওশাদ ভাইজান যেমন বাংলার বিধায়কে রাজ্যের মানুষের জন্য ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছে, আমাদের এমপিরও মামলা করা দরকার ছিল। সুতরাং তিনি দিল্লিতে গিয়েছেন আর দিল্লিতে এসেছেন, মামলা করেনি। তাই আগামী দিন আসছে, বুঝিয়ে দেব। 2029-এ তো বোঝাবো, তার আগে 2026 আসছে। ওই এমপি দলের যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে বুঝিয়ে দেব যে আমরা লোকসভা নির্বাচনে এমপিকে ভোট দিয়ে পাঠালাম দিল্লিতে, আমাদের জন্য মামলা যখন করেনি, পশ্চিম বাংলার আইনসভায় তোমাদের পক্ষ থেকে যাওয়ার দরকার নাই। এবার আমরা খাম চিহ্নকে আইনসভায় পাঠাবো, আইনসভায় গিয়ে লড়াই করবে, হবে তো নাকি? আর যে তৃণমূলের নেতারা, বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা আছে যারা বেশি বকে, তাদেরকে বলবেন এই ভাই একটু বকা চুপ করো। কেন? কেন? তোমার দাদুর কবরটা যে এখনো ঠিক আছে, তোমার নানির কবরটা, তোমার বাপের কবরের ওপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি, এটা যে আটকে রেখেছে কার জন্য জানো? আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য। এটা বলতে পারবেন তো? আপনারা জানেন আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, খাম চিহ্ন নিয়ে আমি বিধানসভায় গিয়েছি। দাঁড়াও না বাবু, খাম চিহ্ন থেকে জিতে আমি আইনসভার মধ্যে গিয়েছি। আমি সেখান থেকে ছুটে দিল্লিতে গিয়েছি। এটা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির করা দরকার ছিল, সে কাজটা আমি করেছি। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আপনার বাপ দাদু যে আমাদের নামে উৎপাটন কথা বলবে, তাদেরকে বলবেন আপনার বাপ দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, এটা কোনো মমতা ব্যানার্জি আর এই এমপির নামটা কি গো, কাকলি ম্যাডামের জন্য নয়, অভিষেক ব্যানার্জির জন্য নয়, ওই পার্থ ভৌমিকের জন্য নয়, আপনার বাপ দাদুর কবরটা যে এখন ঠিক আছে, ওটা নওশাদ সিদ্দিকীর জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য। বলতে পারবেন তো নাকি? আজকে হাত তুলে দেখান তো, যারা হবে উত্তর দেবেন তো নাকি? মারা যে কবরস্থানটা এখন ঠিক আছে, ওটা কার জন্য? নওশাদ সিদ্দিকীর জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য, তাপস ব্যানার্জিদের জন্য, কুতুব ভাইদের জন্য। তাই বন্ধুগণ, এটা মাথায় থাকবে তো নাকি? 2026 আসছে, নোটিফিকেশন হবে, বাড়ির দরজায় লিখে দিতে হবে। ওয়াকফ সম্পত্তি যখন বাঁচানোর জন্য কথা বলেছিলাম, দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোট আসছে, দিল্লিতে গিয়ে ভোটটা চান। তৃণমূল আমাদের সাথে কোনো বিষয় পেরে উঠতে পারছে না। এবার বললে, আপনি যদি প্রশ্ন করেন বিজেপি কেন কিছু বলছে না, বিজেপিকে তো ভোট দেবোই না, বলবো কি? কেউ বিজেপিকে ভোট দিয়েছে এখানে কেউ আছে? দিনই আর দেবো না, ও তো পচা, আমরা ভালো করে জানি। তৃণমূলকে আটকালে বিজেপি এমনি আটকে যাবে। 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল, 2011-র পরে বিজেপি বলে দেখতে পেলাম। তা আমরা 2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। তো এখন 2026-এর পরে তৃণমূলও থাকবে না, অটোমেটিক্যালি বিজেপিও চলে যাবে, থাকবে না। 2-1-2-4 হয় ভাই, 2-1-2-6 হয় না। তাই বন্ধুগণ, আমাদের সাথে ওরা পেরে উঠতে পারছে না, একটা মিথ্যাচার করছে। কি বলছে? আইএসএফ প্রার্থী দিলে ভোট কাটলে নাকি বিজেপির সুবিধা হবে, কথা বলছে তো। এর উত্তরটা ওষুধ আজকে দিতে চাই, আপনারা শুনতে ইচ্ছুক? যারা শুনতে চান একটা হাত তুলুন তো। আপনারা শুনতে চান? এর ওষুধটা দিতে চাই, একটু শুনতে চান তো আপনারা? একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদের বড় ভাইজান সই করবে, তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করবে। এগ্রিমেন্টে কি লেখা থাকবে? আব্বাস ভাইজান লিখবে কি, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই এগ্রিমেন্টের পাশে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে কিন্তু মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধা আছে? আমরা বিজেপিকে আটকানোর জন্য সই করতে রাজি আছি। মমতা ব্যানার্জিরা, কাকুলিদিরা, রথিন বাবুরা যদি সত্যিকারের বিজেপিকে আটকাতে চান, চলে আসুন, এগ্রিমেন্টে সই করুন, আমরা সকলে মিলে বিজেপিকে আটকাবো।
তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি তো কারো কাছে টিকি বিক্রি করে রাখিনি, আমি কারো কাছে আমার টুপিটাকে বিক্রি করে রাখিনি, আমার মাথাটাকে বিক্রি করিনি। সুতরাং যে আমাকে বিজেপিকে আটকানোর জন্য আমাকে কোনো লড়াই করতে হবে। তৃণমূল বরঞ্চ তৃণমূল এগ্রিমেন্ট আসবে না, কারণ তৃণমূল ভালো করে জানে বিজেপিকে আটকানোর জন্য হইহই করলে, সকালে এগ্রিমেন্ট পেপারে সই করলে, সন্ধ্যাবেলা ভাইপোদাকে তিহার জেলের ভাত খাইয়ে দেবে। উনি ওনার ভাইপোদাকে তিহার জেলের ভাত খাওয়ানো থেকে বাঁচানোর জন্য বকলমে বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের একথাই বলবো, চলে এগিয়ে আসুন। কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। পশ্চিমবাংলায় 2012 থেকে 2024 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। শুধু মুসলমানের ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু হিন্দুর ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হিন্দু মুসলমানের ছেলে নয়, গরিব মানুষের ছেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের আগিয়ে আসতে হবে, গরিব মানুষকে বাঁচাতে হবে। গরিব মানুষকে না বাঁচালে সমাজ আর বাঁচবে না, রাজ্য আর থাকবে না। তাই আপনাকে আমাকে এই কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। ধর্মস্থানে ধর্ম করবে, যে যার মতো মানবে। আর্টিকেল 26 এমনি বলে দিয়েছে, ওতে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আপনাকে আমাকে আপনার অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে এই জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য লড়াই করতে হবে। আর এই রাজনৈতিক কারবারিরা কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই ফাঁদে তারা ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা বলুন, 2014 সালের পরে হিন্দু ভাইকেও মাঠে গিয়ে খাজনা করলে তার সংসার চলবে না, আর 2011 সালের পরে মুসলমানও যদি না খেতে তার সংসার চলবে না। মোদী আসার পরে বা মমতা আসার পরে বুকে হাত দিয়ে একজন হিন্দু একজন মুসলমান বলুন ব্যক্তিগত লাভ হয়েছে? একটা লাভ হয়েছে, ওই হিন্দু ওই মুসলমানগুলো যারা তোলাবাজ, যারা কাটমানি খোর, যারা 2 নম্বরই অবৈধ টাকা ইনকাম করে, তাদের লাভ হয়েছে। কিন্তু হিন্দু মুসলমান সহজ সরল ধর্মপ্রাণ মানুষের লাভ হয়নি। তাই বলবো, এদের চক্রে পা দেবেন না, সম্প্রীতির ঐক্যের সাথে থাকবেন। আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে কি হবে? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে আছে এনফিল্ড রাইফেলের কথা, আপনাদের মনে আছে? এনফিল্ড রাইফেলের কথা কি ছিল? যে ওই যে টোটা কার্তুজ দাঁতে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। আমাদের যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামীরা, হিন্দু মুসলমান নির্বিশেষে যখন ব্রিটিশদের বিরুদ্ধে বন্দুক তুলে নিচ্ছিল, ব্রিটিশরা সুকৌশলে কিছু তখন দালাল পুষে রেখেছিল। সেই দালালদের মাধ্যমে মানুষের মনে ছড়িয়ে দিয়েছিল, একটা প্রপাগান্ডা চালিয়েছিল যে এনফিল্ড রাইফেল অর্থাৎ ওই কার্তুজটা যারা দাঁতে কেটে বন্দুকে ঢুকাবে, গরু আর শূকরের মিশ্রিত চর্বি দ্বারা তৈরি। ফলে কি হয়েছে? শুধু শূকরও বলেনি বা শুধু গরুও বলেনি। কেন গরু শূকর বলেছে? শূকর হলে মুসলমানরা নাক ছিটকাবে, গরু হলে আমার হিন্দুরা নাক ছিটকাবে। সেই জন্য প্ল্যান করে, যাতে স্বাধীনতা সংগ্রামীরা গুলি আর না চালাতে পারে, দাঁতে না কাটতে পারে, প্ল্যান করে বলা হয়েছিল কি গরু শূকরের চর্বি মিশ্রিত কার্তুজ বলে একটা ভেদাভেদ বিভাজন ঢুকিয়ে দিয়েছিল। তাই আমি বলবো, আজকের দিনেও এই রাজনৈতিক কারবারিরা এদের গদিকে ঠিক রাখার জন্য, এদের ক্ষমতা ধরে রাখার জন্য সরল সহজ সারাশিরে হিন্দু মুসলমানকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই বলছে। তাই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বার্তা দিতে চাই, শুনেছি আপনার নাকি পেট্রোল পাম্প আছে, পাম্পের সামনে লিখে দিন হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তাহলে চলবো সত্যি প্রকৃত আপনি হিন্দু ভাই ভাই বলছেন। সেখানে ব্যবসা লিখছে না, আর এখানে ভোট তৈরি বুঝাচ্ছে। আর এদিকে ফিরা রাখে এবার বড় মুসলমান সেজেছে। ওরে বাবা, একটা সব থেকে বড় আকাশ চোপের নাম কি গো? পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম? ঠিক জোরে আওয়াজটা হচ্ছে না। পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম মমতা ব্যানার্জির সব থেকে কাছের লোক। ওই জন্য মমতা ব্যানার্জি আর কথা বলে না। উনি বলেছেন
বিজেপিকে আইন করতে দেবেন, অনেক ডায়লগ দিচ্ছে। আমি বলেছি আইন ওইসব ডায়লগ পরে হবে, আপনার যেসব চোরগুলো সম্পত্তি নিয়ে রেখে দিয়েছে সেগুলো বার করুন। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির ভাইপোর একটা অফিস আছে, কোথায় বলুন তো? ক্যামাকি স্ট্রিটে যে অফিসটা যে জায়গায় আছে ওটাও ওয়াকাফের সম্পত্তি। মমতা ব্যানার্জির সাহস থাকলে ওয়াকাফ সম্পত্তিটা ফেরত দিয়ে দেখা, কিন্তু আগামী দিনে আমরা ফেরত নেব, যেই সরকারে আসুক না কেন ফেরত নেব আমরা, ওই জন্যই ভয় পাচ্ছে। যাক, শুভে নামটা কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন বড় মুসলমানদের নেতা হয়েছে, ফিরহাদ হাকিম বড় মুসলমানদের নেতা আছে, আর শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা হয়েছে। এদের পাল্লাই পড়বেন না। সব কটা বেটা নিজের গদি টিকানোর জন্য মুসলমান আর হিন্দুকে সামনে নিয়ে আসছে। এদেরকে বলুন যে তুমি এতদিন হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছ, কজন মানুষের উপকার করেছো তার লিস্টটা দাও তো। কদিন আগে শুনলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী যে চাকরিগুলো দিয়েছে, ছেলে ভাগনা আর জামা এইসব কাকে দিয়েছে বলে ওদের দলেরই একটা বিধায়ক বলছিল। মানে বুঝতে পারছেন, আবার মুসলমানদের বড় নেতা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ফিরহাদ হাকিম, এই শুভেন্দু অধিকারী, এদের পাল্লাই পড়বেন না, অনুরোধ করছি। বলছি না যে আমাকে ভোট দিয়ে দেন, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু এরা ধর্মকে সামনে রেখে আপনাকে আমাকে বোকা বানাতে চাইছে। প্রশ্ন আমাদের একটাই করতে হবে, স্কুলের টিচার কিভাবে আসবে তার ব্যবস্থা করো, হসপিটালে গেলে কিভাবে সরকারি ট্রিটমেন্ট পাবো তার ব্যবস্থা করো। আচ্ছা, আপনারা এখান থেকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যান? গিয়ে সরকারি ট্রিটমেন্ট পান? হ্যাঁ হ্যাঁ, আর জিকট পিজিতে চলে যেতে হবে। আমি আপনাদের বলি, আপনারা যদি আমাদের সুযোগ দেন, পশ্চিমবাংলায় প্রতি বছর একটা করে জিকট পিজি আমরা তৈরি করবো জেলায় জেলায়। এবছরে পশ্চিমবাংলার হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা, আর একটা এমস তৈরি করতে 1,000 কোটি টাকার মতো লেগেছে। এটা কল্যাণী। তাহলে বলুন তো, বছরে একটা করে এমস তৈরি হবে না? আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, কিভাবে লুট করছে টাকাটা। স্বাস্থ্যসাথী কার্ড এখন বেরিয়েছে, আর ওদিকে আয়ুষ্মান ভারত বেরিয়েছে, দুটি লুটের কারবার। দরকার নেই আমার স্বাস্থ্যসাথী কার্ড, দরকার নেই আমার আয়ুষ্মান ভারতের কার্ডের। আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। তার পরিবর্তে সরকার আপনাদের কার্ড ধরিয়ে দিচ্ছে। কার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনারা আমার থেকে ভালো করে জানেন। আমি শুধু এতটুকুই কথা বলছি, পশ্চিমবাংলা সরকার গত বছর একটা তথ্য দিয়েছে 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে খরচ হয়েছে। ক টাকা? 11,000 কোটি টাকা। আমার তো মনে হয় তার 10% মানে সঠিকভাবে খরচ হয়নি, বাকি টাকা ঢোকা এমপি, এখানকার এমপি জিজ্ঞাসা করলে ভালো বলবে। ডক্টর তো আবার কিভাবে মালটা কামানো হয় উনি আমার থেকে ভালো বলতে পারবে। ডাক্তার কিভাবে কোন লাইনে চুরি করা যায় কামানো যায় স্বাস্থ্যসাথী কার্ডে, নিশ্চিতভাবে ওনার জানকারি থাকতে পারে। যাক, এই ঘাট করতে গেলে আসল ঘাটে গেছে তো টাকাটা শুধু ধ্বংস হয়েছে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি ঠিকঠাক খরচ হতো, 11টা জেলায় 11টা পিজি হসপিটাল তৈরি হতো কি হতো না? ধ্বংস করেছে। তাই বলবো, আগামী দিনে এই ধর্মের পাল্লায়, ধর্মীয় নেতা মানে ধর্মীয় রাজনীতির পাল্লায় না পড়ে আমাদের হাতকে যদি শক্ত করেন, যদি আমাদেরকে সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, প্রতি বছরে একটা করে এমসের মতো, বা কলকাতায় জিকট পিজি এনআরএস এর মতো স্টার হসপিটাল জেলায় জেলায় আমরা করে দেব। জেলার মানুষকে আর কলকাতা শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে না, ওই জেলাতেই ওই জেলার মানুষের চিকিৎসার সব রকম পরিষেবা প্রদান করা হবে। মা বোনেরা, ধন্যবাদ আপনাদেরকে। এতটুকুই কথা বলবো আপনাদের জন্য, আর আমি বেশি কথা আজকে বলবো না। 1,000 টাকা 1,200 টাকা নয়, আমরা চাই 5,000 টাকা করে মাসে মাসে মা বোনেদেরকে দিয়ে। তার পরিবর্তে মায়েরাও একটু কাজ করবে রাষ্ট্রের জন্য। অসুবিধা আছে মায়েরা? সরকার আপনাকে 5,000 দেবে, আপনি একটু কাজ করতে পারবেন না? অসুবিধা কোথায়? আমরা ব্যবস্থা করবো যদি সুযোগ দেন। 1,000 মানুষতে কি হবে? তাই বেশি কথা আর বলছি না ভাই, অনুরোধ করছি আপনাদের, আজকের প্রোগ্রাম এখানে আমি সমাপ্ত করলাম। আগোছালো বক্তব্য, আমার বক্তব্যে যদি কেউ ব্যক্তিগতভাবে কেউ আঘাত নেবেন না। আমি যতটুকু বলছি সমাজের জন্য বলার চেষ্টা করেছি। 2026 সাল আসছে, চোখ কান খুলে রেখে ভোটটা দিন, খাম চিহ্নকে ভোট দিন। আশা করব
যে বিধানসভার মধ্যে গিয়ে আইনি লড়াই করবে, মাঠে ময়দানে লড়াই করবে। আচ্ছা আপনারা ভাই আমার, আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। প্রশাসনের বন্ধুদের বলবো ধন্যবাদ জানাই, তারা যথেষ্ট ভাই সহযোগিতা আমাদের করেছেন। দোমাতার গাড়িটাকে যদি একটু দাঁড় করিয়ে দেন তাহলে এরা এক্ষুনি এখান থেকে এটা ডিসপ্যাচ হয়ে যাবে। আপনারা সাথে বেরিয়ে যান, আপনারা বেরিয়ে গেলে যাবো। আমার গাড়ি ওইদিকে তো।